সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, ভারতে বসে হাসিনার মিথ্যাচার বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মোদি সরকার। এবং সর্বশেষ জানাবো ভারতে যেভাবে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়িয়ে তুলেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, ভারতে বসে হাসিনার মিথ্যাচার বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মোদি সরকার। ভারতের সরকারি দল, বিরোধী দল, মিডিয়া নির্বিশেষে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সম্মিলিতভাবে রুখে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক দল ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়েছে। ভারতে আগ্রাসী ও আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে গোটা জাতি প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছেন এবং শতভাগ সফল হয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিদেশি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে এমন জাতীয় ঐক্য খুব কমই দেখা গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে ভারতের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বন্ধক রেখে দিয়েছিলেন। শুধু ক্ষমতায় থাকার জন্য ভারতের সেবাদাসীতে পরিণত হয়ে গিয়েছিলেন। ভারত তার এই সেবাদাসীকে দিয়ে তার সব স্বার্থ যেমন হাসিল করেছে, তেমনি বাংলাদেশের সাথে অন্যায় আচরণ এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে গেছে। সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি হত্যা, অপহরণ করে নিয়ে যাওয়ার নিয়মিত ঘটনা ছিল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ভারতের রাজনৈতিক নেতা ও ব্যক্তিদের তুচ্ছতাচ্ছিল্য, ৭১-এ বাংলাদেশ দখল করে নেওয়া উচিত ছিল। বিজেপির সভাপতি অমিত শাহ বাংলাদেশিদের উইপোকা বলে অপমানজনক কথাবার্তা বললেও ফ্যাসিস্ট হাসিনা ছিল নিশ্চুপ। বরং দেশের সচেতন মানুষ এসবের প্রতিবাদ করলে তাদেরকে হত্যা নির্যাতন করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার পানির ন্যায্য হিস্সা না দেয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ভারতের সমালোচনা করলে কি নৃশংসভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করেছে তা দেশবাসী দেখেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সে যেন দিশেহারা হয়ে পড়েছেন। তারা যৌথভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে চরম আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। একের পর এক ষড়যন্ত্র করেন, দেশকে অস্থিতিশীল করে তুলেছেন। সর্বশেষ হিন্দু কার্ড খেলে এক চরম অস্থিতিশীল পরিস্থিতি এবং বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের প্রেক্ষাপট সৃষ্টি করেছেন। এতে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে দেশটির বিরোধী দলগুলোও হাত মিলিয়েছে। লোকসভায় নজিরবিহীনভাবে বিজেপি, কংগ্রেস সহ বিরোধী দলগুলো বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। জঙ্গি হিন্দু সংগঠনগুলো কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো এবং আসামের আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। অভিযোগ রয়েছে ভারত সরকারের নীরবতা এবং প্রশ্রয়ের কারণে হাই কমিশনে এসব হামলা ও নাশকতা হয়েছে। ভারত ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে হিন্দু নির্যাতনের ধোঁয়া জোরদার করেছে, যা নজিরবিহীন। ভারতের মিডিয়াগুলো হিন্দু নির্যাতনের ডাহা, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে যাচ্ছে। এটা বাংলাদেশের ভাবমর্যাদা বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। ভারতের এমন হিংসাত্মক ও প্রতিশোধমূলক আচরণের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেন। এতে বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, ইসলামী সংগঠন থেকে শুরু করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারা অভূতপূর্ব সাড়া দিয়েছে। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, শান্তি ও সম্প্রীতির প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। গত বৃহস্পতিবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এক অসাধারণ বক্তব্য দিয়েছেন। অকপটে দেশের চিত্র তাদের সামনে তুলে ধরেছেন। বলেছেন, নানা কারণে মত পার্থক্য থাকতে পারে, তবে আমরা একে অপরের শত্রু নই। আমরা সবাই বাংলাদেশি এবং একই পরিবারের সদস্য। তিনি বলেছেন, দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং বাস্তবতার মধ্যে ফারাক আছে। সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হলে সঠিক তথ্য দিয়ে ধর্মীয় নেতাদের সহযোগিতা দিতে হবে।
ধর্মীয় নেতারা ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের হাজার হাজার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলে আসছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশি, সকলেই একই পরিবারের সদস্য। তথাকথিত হিন্দু নির্যাতনের যে অভিযোগ ভারত ও তার গদি মিডিয়া করছে তা বন্ধ করে বাংলাদেশে এসে সচক্ষে দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অথচ তা না করে ফ্যাসিস্ট হাসিনাকে সঙ্গে নিয়ে তারা বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বে তুলে ধরার নিরন্তর অপপ্রচার করে যাচ্ছে। তারা এই কাজ করছে শুধুমাত্র বাংলাদেশ থেকে ভারতের বিতাড়িত হওয়ার রোষ থেকে। বাংলাদেশে শেখ হাসিনার পতনকে ভারতের বিদেশ নীতি বা প্রতিবেশী নীতির পতন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তার এই মনোভাবের মধ্যে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে মেনে না নেয়ার প্রবণতা প্রকাশিত হয়েছে। এ ধরনের প্রবণতা কোনো দেশের সরকারের অদূরদর্শিতা ও বেকুবি ছাড়া কিছু নয়। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি নতজানু পররাষ্ট্রনীতিকে সোজা ও দৃঢ় করেছে। ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে এবং বলছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি প্রথিত হয়েছে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি প্রথিত করেছে। প্রতিবেশী হিসেবে ভারতের সাথে পারস্পরিক সমস্বার্থ ভিত্তিক সম্পর্কের কথা বলেছে। ভারতের উচিত বাংলাদেশকে সার্বভৌম, সমতা ও সৎ প্রতিবেশীর নীতিতে দেখা। এর অন্যথা হতে থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিতার মাত্রা বাড়বে, যা কারোর জন্যই মঙ্গল বয়ে আনবে না। বাংলাদেশ তার স্বাধীনতার, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ। জাতীয় সংহতি ঘোষণা তারই প্রমাণ। ভারতকে বুঝতে হবে, দাদাগিরির কারণে তার চারপাশে এখন বন্ধু রাষ্ট্র বলতে কিছুই নেই। তার সামনে প্রতিবেশীর সাথে সমতা ভিত্তিক সুসম্পর্ক গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মতপার্থক্য ভুলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কমন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তা ধরে রাখতে হবে। তাদের মনে রাখতে হবে, দেশ থাকলে তাদের রাজনীতি থাকবে, ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে। দেশ না থাকলে কিছুই থাকবে না। স্বাধীনতা বিপন্নকারী ভারতের চলমান আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট হাসিনার ভারত তোষণ ও তাবেদারি নীতি চিরতরে বিদায় করে দিতে হবে। ভারত সহ অন্য সব দেশের সাথে পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে ও বজায় রাখতে হবে। এটাও মনে রাখতে হবে, শেখ হাসিনা ও মোদির ষড়যন্ত্র চক্রান্ত থেমে নেই। তারা দেশকে অস্থিতিশীল ও স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে নিরন্তর ষড়যন্ত্র করে যাবে। এ ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। ভারতই যেভাবে বাংলাদেশের ভারত বিদ্বেষ বাড়িয়ে তুলছে, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক ঠিক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি শুরু করে। ভারতের আচরণ দেখে মনে হচ্ছে যে হাসিনার ক্ষমতাচ্যুতি ও পালিয়ে যাওয়ার বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছে না। সম্প্রতি বহিষ্কৃত ইসকন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্র হিন্দুত্ববাদীরা হামলা করেছে, ভাঙচুর করেছে এবং আমাদের জাতীয় পতাকায় আগুন দিয়েছে। এই ঘটনায় ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। স্বভাবতই ভারতীয় উগ্রপন্থীদের এ ধরনের আচরণ বাংলাদেশিদের আহত করেছে, তাদের অনুভূতিতে আঘাত করেছে। এর আগে কলকাতায় উপহাই কমিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টা করেছিল একদল ভারতীয়। ওই ঘটনার পর ভারতীয় কর্তৃপক্ষের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যদিও আগরতলায় হামলার পর ভারত দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু গত 5 আগস্টের পর ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ মনে হয়নি। প্রতিবেশী হিসেবে ভারত একচেটিয়া আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে। এটা দেশের সাধারণ মানুষকে ক্রমেই ভারত বিরোধী করে তুলেছে। ভারতকে বুঝতে হবে যে জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন। আন্দোলনে বিএনপি, জামায়াত, ইসলামপন্থী, বামপন্থীদেরও অংশগ্রহণ থাকলেও এটি একটি গণচরিত্র ধারণ করেছিল এবং এই গণ আন্দোলনের মুখেই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দেশের মানুষের বিরাগভাজন হয়েছে। দেশের মানুষ ক্ষুব্ধ হলেও
প্রথম দিকে ভারত বিরোধী তেমন কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেখায়নি। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর ভারতীয়দের অনিয়ন্ত্রিত আচরণের প্রতিক্রিয়ায় ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা শুরু হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে শুরুটা হয়েছিল ভারতের দিক থেকেই। শেখ হাসিনা দিল্লিতে বসে নিরন্তর হুমকি দিয়ে যাচ্ছেন। একবার চট করে দেশে ঢোকার কথা বলেছেন, আবার তালিকা করে ধরে ধরে শায়েস্তা করার হুমকি দিয়েছেন। সর্বশেষ নিউ ইয়র্কের সভায় ভিডিও ভাষণে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনাতেই গণহত্যা হয়েছে। আশ্রয় দেওয়ার পর ভারত এখন নির্বিঘ্নে শেখ হাসিনাকে এসব কথা বলতে দিয়ে এদেশের মানুষকে আরও খেপিয়ে তুলছে। ভারতের এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত অপতথ্যও ছড়ানো হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।